যে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এগুলো তো কোনো কাজ করছে না, এর শুধু কাজ করছে না, উল্টো এত ন্যাক্কারজনক মানে ইতিহাস তৈরি করেছে যে বাংলাদেশের এইসব প্রতিষ্ঠানগুলো কেবল হাস্যকর নয়, মানে মানুষের ন্যূনতম ভরসার জায়গা থাকবে না। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ধরুন 14 সালের এরকম একটা তামাশাপূর্ণ নির্বাচন, 153 জন আগেভাগেই ঘোষণা হয়ে গেল, ইলেকশনের 7 দিন না 10 দিন আগে সরকার গঠন হয়ে গেছে, মানে এই তো হচ্ছে একটা তামাশা। তো এই তামাশাকেই তো সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন বলা হলো। এমনকি যে নির্বাচনের 2 দিন আগে টেলিভিশনে বলেছিল যে এটা নিয়ম রক্ষার নির্বাচন হোক, হতে দেওয়া হোক, আমরা সুষ্ঠু নির্বাচন দেব, এমনকি সেই সময় শেখ হাসিনা বলেছিলেন। কিন্তু তারপরে বেমালুম 5 বছর পিটিয়ে পাটিয়ে গুম খুন করে মোটামুটি মানে তারা চলে গেল। এই যে একটা বাস্তবতা, আমরা এই আলোচনাগুলো করছিলাম যে সাংবিধানিক প্রতিষ্ঠান যদি আমরা রিয়েলি একটা মানে রুলস অফ দি গেম তৈরি করতে চাই, সকলের জন্য সমান কিংবা সমান মাঠ তৈরি করে দিবে, সেই জায়গা থেকে এই প্রতিষ্ঠানগুলোর নিয়োগকর্তা কে হবে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আপনি নির্বাচন কমিশনের আইন সংস্কার করুন, এই কথাগুলো আমাদের বলা হয়, কিন্তু আইন তো বেশ সংস্কার করা আছে, যথেষ্ট শক্তিশালী আইনও আছে, কিন্তু আপনি আইন প্রয়োগ না করার পণ করে বসে থাকলেন, আমি কিছুতেই আইন প্রয়োগ করব না, হ্যাঁ আমি ধামাধরা হিসেবেই থাকবো, তাহলে কিভাবে হবে? তাহলে নিয়োগকর্তাটা বদলাতে হবে। নিয়োগকর্তা বদলালে ওই ব্যক্তির কোনো বিশেষ দলের প্রতি অব্লিগেটেড থাকা, মানে তার ধামাধরা হিসেবে থাকার কিংবা তার প্রতি অঙ্গীকারাবদ্ধ থাকার তার আর দায়টা থাকে না। তখন যেহেতু সে দুইটা দলের কিংবা সরকার এবং বিরোধী দলের আস্থার জায়গা আছে, সে তার শক্তিটা ওই জায়গায় থাকে যে না আমি আমার জুরিসডিকশন অনুযায়ী কাজ করব, আমার যতটুকু ক্ষমতা সেটা অনুযায়ী কাজ করব। সেই জন্য আমরা বারবার বলছিলাম যে মানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে অন্তত পক্ষে কয়েকটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানে সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগ। এটার নামকরণ এই কি বলে যে ঐকমত্য কমিশন কিংবা সংবিধান সংস্কার কমিশন, তারা বলেছেন যে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, যার ফলে অনেক সময় মনে হয়েছে যে এটা বোধহয় একটা মানে আরেকটা সরকারের উপরে মানে সরকারের উপরে সরকার, তার প্যারালাল প্রতিষ্ঠান। মোটেই তা না, এটা একটা নিয়োগের জন্য, স্পেসিফিক নিয়োগের জন্য। আপনি ধরেন ভারতের আন্না হাজারের আন্দোলনের কথা মনে আছে, সেই আন্দোলন থেকে কি এসেছিল? ন্যায়পাল প্রতিষ্ঠা, এবং ন্যায়পালের নিয়োগ কারা দিবে, এবং সেখানে কিন্তু এটা এসেছিল যে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা এবং চিফ জাস্টিস 3 জনের সমন্বয়ে গঠিত সাংবিধানিক কমিশন এই ন্যায়পাল নিয়োগ দিবে। তো এইটা পরবর্তীতে তারা এই সম্প্রতি সুপ্রিম কোর্ট রায় দিল যে একই কমিশন নির্বাচন কমিশন নিয়োগ দিবে, কিন্তু যখন এই সুপ্রিম কোর্টের অর্ডারকে বিজেপি সরকার ইয়েতে নিয়ে গেল, আপনার পার্লামেন্টে নিয়ে গেল, তারা তখন চিফ জাস্টিসকে ফেলে দিয়ে একজন ইউনিয়ন মিনিস্টার করলো। তো এটা তারা পরিবর্তন করেছে, কিন্তু এই পদ্ধতিগুলো আছে। শ্রীলঙ্কায় এটা মোটামুটি একটা প্রতিষ্ঠিত পদ্ধতি হিসেবে আছে। এখন ধরেন গণতন্ত্র তো কোনো ফুল প্রুফ ব্যবস্থা না, যুক্তরাষ্ট্রে একভাবে চলে, ইউরোপে একভাবে চলে, কিন্তু আমাদের মতো এই ধরনের দেশগুলোতে যেখানে গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ নেয়নি, তা সেখানে কিন্তু আপনি এই ধরনের পরীক্ষামূলক জায়গাগুলোতে যেতে হবে, যেখানে সরকার বিরোধী দল মিলে এবং একটা নিউট্রাল বিচার বিভাগ, একটা তার প্রতিনিধিত্ব। এখন কেউ বলতে পারেন চিফ জাস্টিসকে বিতর্কের মধ্যে আনেন না, ঠিক আছে, চিফ জাস্টিসের পক্ষ থেকে একজন অ্যাপেলেট ডিভিশনের আসবেন, তো অথবা সরকার এবং বিরোধী দলের একজন হবে। এখন এখানে কনস্টিটিউশনাল কমিশনের যে কাঠামোটা, প্রেসিডেন্ট, চিফ জাস্টিস অনেকটু বড় করে ফেলা হয়েছে, সেইটার বদলে অর্থাৎ কাঠামোর আলোচনাটা কিন্তু পরে। আগে আমাদের নীতিগত একমত হওয়া দরকার যে কয়েকটি সাংবিধানিক প্রতিষ্ঠান লাইক নির্বাচন কমিশন, এইটা নিয়ে আমাদের বিতর্ক দূর হওয়া দরকার। তারপরে ধরুন আপনি তো দুর্নীতি 54 বছর ধরে আমাদের খেয়ে ফেললো, তো একটা অ্যান্টি করাপশন কমিশন এবং অডিটর জেনারেলের যে পদটা, ওটা যদিও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে হয়তো আছে। এখন এই দুটো পদ যদি আপনার এরকম নিয়োগ এরকম হয়, তাহলে দুর্নীতি করার আগে 10 বার ভাববে কিন্তু সবাই। আর একটা জায়গা হচ্ছে আপনার পাবলিক সার্ভিস কমিশন, এইটাতে হচ্ছে রাষ্ট্রটার যে নিয়োগ। এখন আপনি ধরেন আপনি চায়নাতে যান, 2000 বছর ধরে চায়নাতে ডায়নেস্টির পর ডায়নেস্টি এসছে, কিন্তু এদের পাবলিক সার্ভিসে যে রিক্রুটমেন্ট, এইটার নীতি যে কঠোর পরীক্ষা এবং বিভিন্ন রকম প্রক্রিয়ার মধ্যে যায়, সারা চীনের থেকে সবচেয়ে ব্রিলিয়ান্ট কিংবা তাদের মতো করে তারা সবচেয়ে যোগ্যতমদেরকে টেনে নিয়ে আসে। এইটা তাদের এই পুরো এতদিনকার একটা স্ট্রং ভিত্তির মানে অন্যতম কারণ। এখন ধরেন এটা গবেষকরাই এটা দেখিয়েছেন। তো এইটা বাংলাদেশে আমরা তো ধরেন মানে 5 বছর আপনি ক্ষমতা পেলেই দলীয় করেন, পরের 5 বছর আরেকজন ক্ষমতায় আসে, তারপরে বলে যে এবার
স্থায়ীকরণ। এরে ঠেকাও না হয় ওরে ঠেকাও, এই তো সচিবালয়, এই তো পুলিশ, এই তো বিভিন্ন প্রতিষ্ঠান। তো সেক্ষেত্রে আমরা পাবলিক সার্ভিস কমিশনকে যদি এই জায়গায় আনতে পারি। আর মানবাধিকার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, ধরুন 5টা প্রতিষ্ঠানে নিয়োগ যদি গভর্নমেন্টের হাতে না থেকে, গভর্নমেন্ট যদি আরও বিরোধী দলকে সাথে নিয়ে এবং এটা বিচার বিভাগের প্রতিনিধিত্ব নিয়ে তারা যদি এই নিয়োগটা দেয়, তাহলে আমাদের দেশে যে জায়গাটা তৈরি হয় সেটা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থাটা একটা গ্যারান্টি জায়গা তৈরি হয়। আর্টিকেল 70 এই নিয়োগ পদ্ধতি, আর আমাদের ধরেন প্রধানমন্ত্রীর টার্ম এবং বাইক্যামেরাল পার্লামেন্ট, সাথে বিচার বিভাগের মানে স্বাধীনতা, এই কয়েকটা জায়গা। এবং আমরা বাইক্যামেরাল পার্লামেন্টে কিন্তু আপার হাউসে মানে পিআর পদ্ধতি মানে সংখ্যানুপাতিক আনছি। আমি শেষ করি, এই 5টা জায়গাতে যদি আমরা এক জায়গায় হতে পারি, বাংলাদেশের ডেমোক্রেটিক চর্চা কাঠামোগতভাবে আইনগতভাবে একটা ভিন্ন জায়গায় যায়। ওই অনুযায়ী আমাদের চর্চাও বাড়াতে হবে। অনেকে বলেন যে খালি আইন থাকলে তো হবে না, আমাদের মানসিকতা মানসিকতা তো বদলাতে অবশ্যই হবে, কিন্তু মানসিকতা তখনই বদলায় যখন আইন এবং বাস্তব কাঠামোগত থাকে। আমরা মনে করি আজকে আমাদের জন্য অন্তত আনন্দের একটা দিন যে বাংলাদেশে এই যে সাংবিধানিক কমিশনের মাধ্যমে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ, এটা একটা আজকে আলোচনার বিষয় হয়েছে। হ্যাঁ, বিএনপি বলেছে যে আমরা 3 অঙ্গের মধ্যে সেপারেশনটা আনাই জরুরি। এই ধরনের প্রতিষ্ঠানগুলোর মানে এরকম যাতে না হয়ে যায় যে একটা প্যারালাল সরকারের প্যারালাল আরেকটা বডি হয়ে যাচ্ছে, তাহলে তো প্রধানমন্ত্রী কিংবা এই যে একটা নির্বাহী ক্ষমতাটাকে আসলে ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে কিনা। তার মানে এখনো পর্যন্ত ফাইনাল কেউ জাজমেন্ট দেন নাই, আমরা যদি বিএনপির দিক থেকে দেখি, এবং অন্যান্য দলের দিক থেকে সমর্থন আছে, কোনো কোনো দলের দিক থেকেও এরকম আশঙ্কা আছে। আমরা যেটা বলেছি আজকে যে তাহলে এইটা আরেকটু সময় নেওয়া হোক এবং রাজনৈতিক দলগুলোর সাথে তারা নিজেরা বসুক, ঐকমত্য কমিশন বসুক, এবং আলাপ আলোচনার মধ্যে দিয়ে যাতে কোনো কনফিউশন থেকে, ভুল ধারণা থেকে যে না এটার বোধহয় পেছনে অন্য কোনো আছে, এইসব জায়গায় যদি না থাকে, স্পষ্টি হয় যে আসলে অ্যাকচুয়ালি ঘটনাটা কি, তাহলে ডেফিনেটলি হয়তো অনেক জায়গায় হবে। আমি আপনাকে লাস্ট একটা কথা বলি, বিএনপি সহ আমরা যখন যুগপৎ আন্দোলনের মানে বিষয়ে আলোচনা করছিলাম, সেখানে 31 দফা প্রণয়নের মধ্যে কিন্তু এই প্রশ্ন অনেক দূর আলোচনায় গিয়েছিল, এবং বিএনপির তখন ড্রাফট কমিটিতে সেটা অনেক দূর পর্যন্ত গ্রহণ করার একটা বাস্তবতা তৈরি ছিল। সে কারণে আমরা মনে করি, বিশ্বাস রাখি যে এখানে প্রপার আলাপ আলোচনা করলে এইখানে একটা ন্যূনতম ঐকমত্য প্রতিষ্ঠা হওয়া সম্ভব। এটা একটা পার্থক্য আছে বলে তো আমরা ঐক্যের প্রসঙ্গ তুলি। যদি কোনোই পার্থক্য না থাকে তাহলে ঐক্য ব্যাপারটাও অপ্রাসঙ্গিক, কারণ এখানে তো কোনো মানে পার্থক্য যেহেতু নাই, সুতরাং ঐক্য হবে কিসে? কারণ আজকেও কিন্তু হট্টগোল আপনি হয়েছে। এটাকে বলে একটা ডায়ালেকটিক্যাল, মানে আপনি পরস্পরের অস্তিত্বের উপর নির্ভরশীলতা, মানে আইডেন্টিটি অফ অপোজিটস। আপনার বিরোধ আছে কিন্তু সেগুলো আবার একে অপরের উপর নির্ভরশীল। যেমন ধরেন পার্থক্য আছে, এই কারণেই ঐক্য, মানে এই দুইটা কিন্তু আবার পরস্পর নির্ভরশীল বিষয়। আমরা পার্থক্যের মধ্যে থেকে ঐক্য খুঁজতেছি, এবং ন্যূনতম যে ঐক্যগুলো আছে সেইগুলো যদি তৈরি হয়, যেখানে দ্বিমত থেকে যাচ্ছে সেগুলো নিয়ে তো আমরা জনগণের কাছে যাব। দ্বিমত মীমাংসার জায়গায় জনগণ যেটাকে সবচেয়ে বেশি ভোট দিয়ে বিজয়ী করবে সেটাই হবে। এখন ধরুন আমি ভাবতে পারি যে জনগণ কথার কথা যে আমারটাকে সমর্থন করে নাই দেখে জনগণ আসলে যথার্থ পথে আসতে পারে নাই, তার নিজের স্বার্থের জায়গাকে আপহোল্ড করতে পারে নাই। কিন্তু এটা আমি ভাবতে পারি, কিন্তু আলটিমেটলি আমাদের পদ্ধতিগতভাবে মেনে নিচ্ছি যে জনগণ শেষ পর্যন্ত যেটাকে আমরা সমর্থন বেশি দিবে সেইটাই হচ্ছে গ্রহণ করতে হবে। এটাই ডেমোক্রেসির আপনার গ্রহণযোগ্য পদ্ধতি। ফলে আপাতত আমাদের সেই জায়গায় মীমাংসার জায়গায় যেতে হবে। আমরা জনগণকে সচেতন করার চেষ্টা করছি যে এই প্রসঙ্গগুলো কেন দরকার। শুধু তাই না, এখন যেহেতু এটা একটা পার্লামেন্ট অফ পার্টিজ, মানে পার্লামেন্ট হচ্ছে রিপ্রেজেন্টেটিভদের নিয়ে, এখানে পার্টিগুলো সবাই বসছে এবং তারাও জনগণের এক ধরনের প্রতিনিধিত্ব করছে। তাদের মধ্যে যে আলাপ আলোচনাগুলো আমরা করতে চাইছি যে এইখানে অনেকগুলো প্রশ্ন যাতে স্পষ্ট হওয়ার মধ্য দিয়েই বিরোধটা শেষ পর্যন্ত, কেউ যদি একটা স্ট্যান্ড থাকে যে না আমরা এটা কিছুতেই আর এখান থেকে সরবো না, সেইটা যাতে স্পষ্ট একটা অবস্থানের জায়গা থেকে হয়। আপনার সম্পর্কে আমি একটা ভুল পারসেপশন নিয়ে আমি একটা জায়গায় একটা সিদ্ধান্তে আসলাম, এরকমটা যেন না হয়। তাহলে চিন্তাগুলো যেগুলো আসছে, প্রস্তাবগুলো যেগুলো আসছে, এগুলো সম্পর্কে যথার্থ ধারণাটা যাতে থাকে। এখানে সাংবিধানিক পদগুলোতে যে সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগ বলা হচ্ছে, হ্যাঁ স্বৈরাচার আসলে তো স্বৈরাচারই হলো, তখন সে নিজে সরকার, বিরোধী দলও আসলে তার অংশ, সবই তার অংশ। সেটা আমরা দেখেছি, শেখ হাসিনা এই মডেল তৈরি করেছেন। ওই মডেলটা যাতে আর না থাকে সেটার জন্য তো আমরা চেষ্টা করছি।
আপনি ওইটা থাকলে কি হবে, ওইটা থাকলে তার কোনো কিছুই কাজ করবে না। কেউ যদি মনে করে যে আমি সংবিধান স্থগিত রেখে সংবিধান স্থগিত রেখে আমি ডান্ডা দিয়ে সরকার চালাতে তো পারে, কিন্তু বাংলাদেশে যাতে আর কেউ সেই পথে না হাঁটতে পারে তার জন্য কতগুলো আইনগত কাঠামোগত জায়গা তৈরি হচ্ছে। সেইখানে আপনাকে তো বেস্ট পসিবল অপশনটাকে নিতে হবে। এখন এর বাইরে কি কোনো অপশন আছে এক্সিস্টিং জায়গাতে? কোনো জায়গায় নেই। আপনি যখনই যত সার্চ কমিটি ফমিটি দিয়ে আপনি এই নির্বাচন কমিশন নিয়োগকর্তা তো আপনি কোনো না কোনো ফর্মে আপনার নিজের অনুগত লোকটাকে খুঁজে বের করতে পারেন। কিন্তু যখন আপনি বেসিক্যালি দুজন মিলে যাচ্ছেন, যখন সরকার আর বিরোধী দল, কথা আমরা তিনজন মিলে যদি আজকে একজনকে নিয়োগ দেই, তাহলে সেই ব্যক্তিটাই আস্থাপূর্ণ হবে যার তিনজনই কম বেশি আস্থা রাখছে, এবং তার দিক থেকেও ব্যাপারটা ঘটবে যে তিনিও আমাদের, যেহেতু তিনজন মিলে তাকে নিয়োগ দিচ্ছে, একক কারো প্রতি অব্লিগেটেড হবেন না। তিনজন জবাবদিহির কার কাছে? পার্লামেন্টের কাছে। কিভাবে পার্লামেন্টে? আমি কে? প্রধানমন্ত্রী? না, প্রধানমন্ত্রী বিরোধী দল, কিন্তু আপনার অন্যান্য যে প্রতিষ্ঠান থেকে যে এই যে মেম্বারগুলো হবে, না আমি একটু আপনাকে একটু বলি, সেটা হচ্ছে যে এই অলরেডি রাষ্ট্রপতি এবং প্রধান চিফ জাস্টিসের প্রশ্ন এখান থেকে আলোচনা বাদ যাচ্ছে। কাঠামোটার প্রশ্নটা পরে, অর্থাৎ জবাবদিহিতে একটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, অ্যাকাউন্টেবিলিটি কার কাছে থাকবে? এই প্রতিষ্ঠানের অ্যাকাউন্টেবিলিটি কার কাছে থাকবে? যার যে এই অলরেডি এই ব্যক্তিবর্গ যার কাছে অ্যাকাউন্টেবল, প্রাইম মিনিস্টার অ্যাকাউন্টেবল টু দি পার্লামেন্ট, লিডার অফ দি অপোজিশন অ্যাকাউন্টেবল টু দি পার্লামেন্ট, তারা কিন্তু পার্লামেন্টের কাছে অ্যাকাউন্টেবল হচ্ছে। ফলে অ্যাকাউন্টেবিলিটির সর্বোচ্চ জায়গা পিপল, সেকেন্ড জায়গা পিপলের রিপ্রেজেন্টেটিভ পার্লামেন্ট, এবং তারপরে অন্যান্য প্রতিষ্ঠান। কাজে সেই জায়গা থেকে আপনি অ্যাকাউন্টেবিলিটি এটা তাদের কাছেই তাকে দিতে হবে। কিন্তু আমরা বলছি যে নিয়োগকর্তা এক ব্যক্তি হলে সেইখানে তার দলীয়করণের যে জায়গা থাকে, সেই জায়গাটা বাংলাদেশের 54 বছরের ইতিহাস হয়ে গেছে। শুধু এই না, এটা এখনো পর্যন্ত যে সমস্ত দেশে গণতন্ত্র শক্তিশালী হয়নি সেসব দেশের কম বেশি গণতান্ত্রিক চর্চা সত্ত্বেও সেই প্রবণতা দেখা যাচ্ছে। ফলে তারাই কিন্তু এইসব নতুন নতুন পদ্ধতি তাদের মধ্যে অ্যাডাপ্ট করছেন যাতে আরও চেকস অ্যান্ড ব্যালেন্স আনা যায়। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে এটা আলোচনা শেষ হয়ে যায়নি। আমি মনে করি না যে আমি এই মুহূর্তে বিএনপির সাথে নিয়ে তর্ক করছি, কারণ বিএনপি যখন ফাইনালি যদি তাদের আগামী সপ্তাহে যখন বিএনপি ফাইনালি এই বিষয়ে আবার আলোচনায় তাদের চূড়ান্ত পজিশন নেবে, তখনই কেবল আমরা আরো বেটার আলোচনায় যাবে। এখনো আলোচনার সুযোগ আছে, এবং আমরা প্রত্যেকেই পারস্পরকে আস্থায় নিয়ে এই আলোচনাটা আমরা করতে চাই ফর দি সকলের বেটারমেন্টের জন্য। কারণ আমি আরেকটাই কথাই বলবো, রাজনীতির ইতিহাসে ধরেন শেখ হাসিনা নিজের পরিণতি যেটা ডেকে নিয়ে এসেছেন, মানে এই কথাগুলো আমরা কি আপনার এই টকশোতে বহুবার বলিনি যে গণ অভ্যুত্থান আসন্ন, বহুবার বলিনি যে আপনাকে উৎখাত হয়ে যেতে হবে, পালিয়ে যেতে হবে, আওয়ামী লীগটা ধ্বংস করছেন? তাহলে একটা দীর্ঘ পুরনো রাজনৈতিক প্রতিষ্ঠানকে শেখ হাসিনা যে জায়গায় নিয়ে এসে দাঁড় করালেন, তার পুরো সমর্থক, তার দীর্ঘদিন যারা আওয়ামী লীগকে পছন্দ করেছে তাদের সকলকে একটা অ্যাবান্ডন করে যেভাবে তিনি তাকে চলে গেলেন, এই পুরো জিনিসটা কি দাঁড়ালো? এই পরিণতি কি কোনো পলিটিক্যাল পার্টি নিজের সামনে মানে ফিউচার হিসেবে দেখে? তাহলে আমরা যদি সেই শিক্ষাও নেই, তাহলে রাষ্ট্রই এমনভাবে আমরা দাঁড় করাতে চাইবো যাতে করে আমাদের নিজেদের গতিমুখটা ওই রকম জায়গায় নিয়ে অন্য জায়গায় হয়। তার মানে আমি আপনাকে অনাস্থা করছি খালি এটাই না, আপনাকে আমি আস্থাও রাখি আবার অনাস্থাও করি। অনাস্থা এই কারণে করি যে ব্যক্তির উপরে যদি সব ছেড়ে দেন, তার ভালো ইচ্ছা, ভালো শুভ ইচ্ছার উপরে, তাহলে ব্যক্তি কোনো চেকস অ্যান্ড ব্যালেন্স থাকে না। তাহলে চেকস অ্যান্ড ব্যালেন্সের দরকারই ছিল না, তাহলে সংবিধানের দরকার ছিল না, যে আগামী তাহলে দুর্নীতি দমন কমিশনের দরকার কি? আগামী সব সরকার হবে, কেউ তো কোনো দুর্নীতি করবে না। ফলে ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে ওই জায়গাগুলোতে যেতে হবে। জামাতে ইসলামী 1971 সালে যে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার সহযোগী ছিল রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে, সেটা কিন্তু মানে এখন অস্বীকার করার তার মানে করলে তো লাভ হবে না, মানে এটা একটা বাস্তব সত্য ব্যাপার। সুতরাং সেটার জবাবদিহিতা কিন্তু 53 বছরে আমরা পাইনি। এইটা মুশকিলের জায়গা। যেমন শেখ হাসিনা আমাদের কোনো জবাবদিহি করতে রাজি ছিলেন না, বিএনপিও জবাবদিহি কিন্তু করতে হবে, আমাদেরকেও জবাবদিহি করতে হবে, প্রত্যেককেই জবাবদিহিতা করতে হবে। দেশে যদি চাঁদাবাজি হয় তাহলে সেটা বিএনপিকে জবাবদিহি করতে হবে, এবং সেই জবাবদিহিতার জায়গায় তারা যে বহিষ্কার করছেন, নিয়ন্ত্রণও আবার হচ্ছে না, সেটার জবাবদিহি করতে হবে। প্রশ্নটা হচ্ছে জবাবদিহির কাঠামোগুলো কি হবে, সেইখানে আমরা জায়গায় যাওয়ার চেষ্টা করছি। দেশে যে যত বড় দল তার কিন্তু দায়িত্ব তত বেশি হয়। কারণ আপনি তো আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনি তো বড় বড় কথা বলেন, আপনি ভাই ক্ষমতায় যায় দেখেন না, তারপরে সেটা কি করতেছেন। তো সেই জায়গাটা যখন মানে আপনি আমাকে বলবেন,
কিন্তু উল্টো কথাটা তখন আসে যে আপনি যেভাবে একটা বড় দল হয়েছেন, জনগণ যে আপনাকে এত ভরসা দিচ্ছে, তখন আপনাকে তো পুরো দেশের জনগণের দায়িত্ব নিতে হচ্ছে। আপনার সিদ্ধান্তের উপরে তো জনগণের কি বলে যে ভালো মন্দ নির্ভর করতেছে। সেই জায়গায় যাতে একটা দলও আপনার অনেক সময় হয় কি যে তার আর নিজের সক্ষমতা হারিয়ে ফেলতে থাকে। কাঠামো এমন জিনিস, যদি এমন হয়ে যায় যে আপনার ক্ষমতার কেন্দ্রীভূত অবস্থাটা এরকম, এমনটাই নির্ভরশীল কাঠামো যে আপনি ওইখানে আর কি বলে নিয়ন্ত্রণটা রক্ষা করতে পারছেন না, এরকম পরিস্থিতি হতে পারে। সেই কারণে কাঠামোগত জায়গাটা যত বেশি শক্তিশালী, তাই জবাবদিহির উপযোগী হবে, তত কিন্তু একটা দলও শেষ পর্যায়ে তার দ্বারা লাভবান হবে। কেননা দলকে কিন্তু জনগণকে ব্যাপকভাবে ধারণ করতে হয়। তো আমার মনে হয় যে এই জায়গা থেকে আমরা যে 54 বছরের অভিজ্ঞতা তৈরি হয়েছে, পলিটিক্যাল পার্টিগুলো নিজেদের মানে অভিজ্ঞতা থেকে, দেশের সামগ্রিক অভিজ্ঞতা থেকে দেশে একটা রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে আরও অনেক আন্তরিক হবে, এবং সেইটা কিভাবে করলে দেশের ভালো, দলের ভালো, জনগণের ভালো, সেই বিবেচনাটা করবেন। এখন এখানে পলিটিক্যাল ডিফারেন্সেস আছে এবং সেটা থাকবেও। সব পার্টি যদি এক হয়ে যেত, যেমন বিএনপির একজন স্ট্যান্ডিং কমিটির নেতা বলেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, সবাই যদি এক পার্টি, সবাই এক পথে বাকশাল হয়ে যায়। আমরা নিশ্চয়ই একটা বাকশাল করতে চাইছি না, এবং গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে মত পার্থক্য থাকবে। পার্থক্যটাকে আমাদের মীমাংসা করার পথ যদি আমরা জনগণের কাছে রাখি, এবং সেই ক্ষেত্রে মানে আমরা অঙ্গীকারাবদ্ধ কমিটমেন্ট থাকে, তাহলে ঐক্যের জায়গাটা আমরা সুনির্দিষ্ট করতে পারবো। এবং আবারও বলবো, এগেইন আমি এমফাসিস দেব, ঐক্যের জায়গা যতটুকু সম্ভব আমাদের করা দরকার, এবং সেইটার স্কোপগুলো যাতে না থাকে, মানে এটাকে কি বলবো, যে আমরা ঠিকঠাক মতো চেষ্টাটা করলাম না, ঠিকঠাক মতো আলোচনাটা করলাম না, পারসেপশন দ্বারা। যেমন আমি বলবো যে আপনি যখন একটা কাঠামোগত আলোচনা করতেছেন, তখন প্র্যাকটিক্যাল সমস্যাগুলো নিয়ে আসলে আপনি আলোচনাটা এরকম জায়গায় যাবে, যেটা বারবার আমাদের কি বলে হেলাল ভাই বলতে চাইতেছেন যে আপনি যদি এখন এটা তোলেন তাহলে আমি কিন্তু ওইটাতে যাব। এটা কিন্তু বাস্তব ব্যাপার, কারণ আমরা এখন একটা কাঠামোগত আলোচনা করছি, প্র্যাকটিক্যাল প্রবলেম আছে, আলোচনা শেষ করতে চাই। প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো আমাদের তুলতে হয়তো অন্য আরেকটা আলোচনায় এসে তুলবো আমরা, কিন্তু এই মুহূর্তে জুলাই মাসটাতে আমাদের যেহেতু একটা সনদ তৈরি করতে হবে, জাতীয় সনদ, আমাদের মনে হয় অনেক বেশি দেশের মানুষ অপেক্ষা করছে, বাংলাদেশ টেলিভিশনে তারা লাইভ দেখতে পাচ্ছে, এবং এই জিনিসটার মধ্যে প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের আলোচনায় একটা ইতিবাচক প্রবণতা রাখে।